শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর এই মিষ্টি সকালটি সবার ভালো কাটুক, সুন্দর কাটুক সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন, পুরো রাঙা সকাল পরিবার আছে, একই সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। নতুন এই সকালে সাকিকে নতুনভাবে আরো একবার শুভেচ্ছা জানাই। শুভ সকাল সাকি। শুভ সকাল মাসুক, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো। যথারীতি যেটা হয়, আজকেও আছেন একজন অতিথি, তাকে জানবো, কিন্তু শুরুতেই দর্শকের সাথে পরিচয় করিয়ে দিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি শিল্পোদ্যোক্তা কবি জিন্নাত চৌধুরী। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। আপনাদেরও শুভ সকাল, দর্শকদেরও শুভ সকাল যারা দেখছেন। খুব সুন্দর করে শুরু করলেন, কেমন আছেন? খুব ভালো, খুব বিস্নিস্নাত সকাল আজ। এসছি আমি চট্টগ্রাম থেকে, কিন্তু আপনাদের আমন্ত্রণে খুব ভালো লাগছে, ভালোই আছি। প্রতিদিনই আসলে আমাদের এই আসনে বিভিন্ন বড় মানুষরা বসে, অথবা তরুণ হলেও ভীষণ গুণী থাকে তারা। আমরা আজকে বড় মানুষের ছোটবেলাটা শুনতে চাই। প্রতিদিনই শুনি আমরা, আজকে আপনার শৈশব দিয়ে শুরু করি। কেমন ছিল শৈশব? আমাদের শৈশব তো আসলে একটি ব্যতিক্রম ধর্মী শৈশব। আমার বলা যায় যে অনেকটা রাঙ্গা শৈশব, একেবারেই সব কিছু মিলিয়ে। এখনকার বাচ্চাদের যেরকম শৈশব, আমাদের শৈশব তো সেরকম ছিল না। ধরেন শুরু হতো সকালবেলা মক্তবে যাওয়া থেকে, মক্তব থেকে ফিরে এসে পান্তা ভাত কিংবা খিচুড়ি ছিল আমাদের নাস্তা। এখন বাচ্চাদের যেরকম আমরা স্যান্ডউইচ নিয়ে পিছিয়ে পিছিয়ে ঘুরছি খাওয়ার জন্য, তখন মা বাবারা অতটা খবর নিতেন না। একবার খবর নিতেন রাত্রে, শুধু ঘুমাবার সময়, আর একটু খবর নিতেন ছেলেটা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ছে কিনা নামাজের সময় হলে। এছাড়া আমাদের আর কোনো খবর ছিল না। শৈশবটা বলবো যে অনেকটা এরকমই, যে আমার যে পিতা এবং পিতামহ তারা, যদিও আমরা একটা চৌধুরী বংশের জন্ম, যেটাকে তালুকদারি বলা হতো এরকম, কিন্তু আমি তালুকদারির কিছুই দেখিনি। আমি যা দেখেছি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, সেটা হচ্ছে দুপায়া মানুষের সীমাবদ্ধতা এবং অসহায়ত্ব। এই অসহায়ত্বের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি মূলত, এবং প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সিঁড়িতেই পা রেখে রেখে আমাকে উপরে উঠতে হয়েছে। কোনোটা সিঁড়ি ডিঙ্গিয়ে উঠতে পারিনি, যার ফলে একটা কষ্ট এবং এক ধরনের ভালোবাসা নিয়ে বড় হয়েছি। কিন্তু এই সময় এসে এই জিনিসটাই আসলে একটা পরিতৃপ্তির বিষয় হয়ে দাঁড়ায় না? নিশ্চয়ই নিশ্চয়ই। সীমাবদ্ধতা নিয়েও আজকে আমি সীমাবদ্ধতাকে ওভারকাম করে একটা জায়গায়, এটা কিভাবে উপভোগ করেন? এটা তখনই ভালো লাগে যখন আমার ব্যর্থতাটাকে ঢেকে দিয়ে কেউ যদি বলে যে আপনার আজকের এই সফলতা দেখে ভালো লাগছে, কিংবা যে অর্থ কষ্টের জন্য আমি নিজে অনেক কিছু করতে পারিনি, কিন্তু কাউকে সেটি করার জন্য আমি যখন সুযোগ করে দেই, তখন তো তৃপ্তিটা নিঃসন্দেহে অনেক বেশি লাগে। দারুণ। নিশ্চয়ই নিশ্চয়ই। একটু পরিবার নিয়ে জানতে চাই, বাবা মা সম্পর্কে জানতে চাই, যেটি বলছিলেন যে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়েই আসলে বড় হতে হয়েছে। হ্যাঁ, আমাদের পারিবারিক যে ঐতিহ্য, সেটা হচ্ছে যে আমরা জানি যে আমার দাদা এবং তার পিতারা তালুকদার ছিলেন। একসময় আপনার তালুকদারি প্রথা ছিল এই দেশে, জানেন নিশ্চয়ই, যে আমাদের 9টা তালুকদারি ছিল। আচ্ছা। তো আমি যেটা বলছিলাম যে আমি কিছু দেখিনি এগুলো একসময় সব শেষ হয়ে গেছে, গল্প শুনেছি, কিছুই থাকি না, শুধু গল্প শুনেছি। তো আমার দাদার 3 ছেলে, 3 ছেলের মধ্যে আমার বাবা ছিল সবার ছোট। আর আমার 2 জ্যাঠা, বড় জ্যাঠা সেই সময় আপনার কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ডিগ্রি পাশ করেছিলেন এবং মাস্টার্সে ভর্তি হয়েছিলেন ইংরেজি সাহিত্যে, কিন্তু সংসারে টানাপোড়ানোর জন্য পড়তে পারেননি, চলে এসেছেন দেশে। মেজো জ্যাঠাও একইভাবে ফেনী কলেজ থেকে ডিগ্রি পাশ করে উনিও প্রেসিডেন্সি কলেজ কলকাতায় ভর্তি হয়েছিলেন, কিন্তু তিনিও পড়েননি। বড় জেঠা একটি সরকারি চাকরি করতেন, পেশকারির চাকরি, এবং খুব আর্থিকভাবে সচ্ছল ছিলেন। মেজো জেঠাও চাকরি করতেন আপনার এটাকে সামরিক বাহিনীতে, সেই সময় পাকিস্তান সামরিক বাহিনী, বেসরকারি একটি পোস্টে অ্যাকাউন্টসের কাজ করতেন। আচ্ছা, আমরা বুঝতে পারছি যে আপনার দাদার পরিবার বনেদি এবং শিক্ষিত পরিবার ছিল। একটু আপনাদের পরিবার শুনি, ভাই বোন কতজন ছিলেন? আমরা আসতেছিলাম আমি সেই জায়গাটার মধ্যেই। আমরা 3 ভাই 1 বোন। তো যে কথাটি আমি বলছিলাম যে দাদাদের যে অবস্থা, সেটা শেষ পর্যন্ত রক্ষা করা চলে নাই আমাদের, এবং আমার ফাদারেরও একই সঙ্গে।
যে জিনিসটা হচ্ছে যে আমি বলছিলাম যে আমার বাবা ও দুই জ্যাঠা পড়াশোনা করলেও আমার বাবা যেহেতু খুব আদুরে ছিল, সবার ছোট, ওনাদের ধারে কাছে থাকতেন, কখনো কলকাতায়, কখনো পাকিস্তান, কখনো লাহোরে, এভাবে সময় কাটিয়েছেন। পড়ালেখা ততটা করেননি যতটা করা অন্য ভাইদের হয়েছিল বা তার দরকার ছিল সেটাতে। যার ফলে যখন আমরা পরিবার ভাগ হয়ে যায় তখন যে দুঃখ কষ্টের মধ্যে পড়তে হয়, সেই দুঃখ কষ্টটাই আমার জীবন থেকে শুরু আর কি প্রথমে। আচ্ছা, ছোটবেলায় আসলে কবিতার প্রতি আপনার একটা ভালোবাসা ছিল, সেটা কি পড়াশোনা শুরু করার পর নাকি মায়ের মুখে কবিতা শুনতে শুনতেই? না, এটা অনেকটা এরকম যে আমাদের পরিবারের মধ্যে আমার মায়ের পক্ষের একজন, আমার বাবার পক্ষে একজন লেখালেখি করতেন। আমার মায়ের পক্ষে মাহমুদ নজরুল, তিনি কবিতা লিখতেন, আমাকে ওনার ওই কবিতা কিছুটা অনুপ্রাণিত করছে। একই সঙ্গে আমার বাবার পক্ষ থেকে সাইফুর রহমান চৌধুরী, উনি বর্তমানে একজন প্রতিষ্ঠিত লেখক, কবি এবং উপন্যাসিক। তো তার থেকেও অনেকটা আমি অনুপ্রাণিত হয়েছি লেখালেখির বিষয়ে। আমাদের সময়ে নবারুণ, কিশোর বাংলা, দৈনিক বাংলা, এগুলার সাহিত্যে ছোটদের পাতায় যে লেখা হতো, ওই লেখা পড়তাম এবং লেখার জন্য চেষ্টা করতাম। সেখান থেকে ধরেন লেখার হাতখড়ি। আচ্ছা, তার মানে ছোটবেলায় লেখালেখির বিষয়টা আসলে বলা যায় যে একেবারে পরিবারের কাছ থেকেই আসলো। আমরা শুনবো, বলছিলেন যে প্রচণ্ড অর্থকষ্টের মধ্য দিয়ে বড় হলেও পড়াশোনাটা ঠিকঠাকভাবে আপনি চালিয়ে গিয়েছিলেন, এবং আপনারা 3 ভাই বোন, যদি ভুল না করে থাকি আপনার অবস্থান। 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন, এবং আপনি সবার বড়। আমি সবার বড়। আমরা জানি, ছোট্ট করে আপনার সম্পর্কে জানাই, তারপর ফিরতে চাই আপনার কাছে। দর্শক, জিন্না চৌধুরী, যিনি আমাদের আজকের অতিথির আসনে এসেছেন, তিনি একাধারে একজন সফল শিল্পোদ্যোক্তা এবং প্রতিভাবান কবি। 1992 সালে পদ্মা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অংশীদার পরিচালক হিসেবে তার উদ্যোক্তা জীবনের সূচনা ঘটে। পরবর্তীতে তিনি সিপিজেডে মেঘনা অ্যাক্সেসরিজ, HU অ্যাক্সেসরিজ, পদ্মা অ্যাক্সেসরিজ এবং সর্বশেষে J&J ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠানে তৈরি পোশাকের অ্যাক্সেসরিজ ও আনুষঙ্গিক পণ্য বিশ্বের নানা দেশে রপ্তানি হয়। তিনি ওয়েবসাইট নির্বাচিত পরিচালক এবং একসময়ের সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি বাংলা সাহিত্যে তার অবদানও উল্লেখযোগ্য। তিনি লিখেছেন আধুনিক কাব্য, শিশুতোষ গল্প, জীবনী ও প্রবন্ধ। প্রকাশিত হয়েছে একাধিক গ্রন্থ। তার কবিতায় উঠে এসেছে প্রেম, প্রকৃতি, সামাজিক বঞ্চনা ও আত্মজিজ্ঞাসার প্রতিফলন। তিনি সম্পাদনা করেছেন শিশুপত্র এবং ছিলেন বিটিভি চট্টগ্রামের কবি ও কবিতা অনুষ্ঠানের উপস্থাপক। আমরা আবারও চলে যাই তার কাছে। স্যার, এত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আপনি শুধু পড়াশোনা করেছেন সেটি বলা যাবে না, আপনি অনেক কিছুই করেছেন, লেখালেখি, উপস্থাপনা, আপনি একজন শিল্প উদ্যোক্তা, মোটামুটি বলা যায় অনেকগুলো জায়গায় আপনি বিচরণ করেছেন। সেগুলো নিশ্চয়ই কোনো না কোনো মাধ্যম ছিল, কোনো না কোনো কি বলবো, মেন্টর ছিল কিনা আমি জানি না, যেটা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। আপনার বাবা মা নিশ্চয়ই পড়াশোনার প্রতি ভীষণ অনুরাগী ছিলেন। আপনি বলছিলেন আপনার বাবার ভাইরা, মানে আপনার চাচারা, তারা তো নিশ্চয়ই পড়াশোনা করেছেন। সেই জায়গা থেকে বাবার পড়াশোনা হয়নি নানাবিধ কারণে বা দাদার চাকরি সূত্রে, কিন্তু পড়াশোনার যে অনুরাগটা সেটা নিশ্চয়ই সবসময় কাজ করত। অবশ্যই সেটা বাবা চাইতেন যে যার যেটা ঘাটতি থাকে, বাবা নিজে চিন্তা করেছেন যে আমি তো বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের পাঠ চুকাতে পারি নাই, তো তার ছেলে মেয়েরা যেন অন্তত ওই জায়গাটা অতিক্রম করে যাক, এটার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। উনি খুব ছোট্ট, মানুষ বলে নিম্ন মধ্যবিত্ত পরিবার, আমি বলবো মধ্যবিত্ত বাদ দেন, আমি একবারেই নিম্নবিত্ত পরিবারের সন্তান। সেখান থেকেই আমার আজকের উঠে আসা একটু পর্যন্ত। এই যে অকপটে নিজের অবস্থানটা এত সুন্দরভাবে আপনি বলছেন, আসলে এই জিনিসগুলোই সমাজের শেখার বিষয়, এবং আপনাদের মতো যারা গুণীজনরা আছেন তাদের কাছ থেকে এই বিনয়গুলোই আমরা শিখি। স্যার, আমরা যতদূর জেনেছি যে আপনি ছোটবেলায় একদম ডান পিটে স্বভাবের ছিলেন। দুই একটা গল্প শুনি যে কেমন ডান পিটে ছিলেন। আমি বেশিরভাগ সময় আমার নানা বাড়িতে বড় হয়েছি, তো ওখানে ছিলাম। আমার শৈশব, আমার ছোটকালের সময়টাও সেখানেই কেটেছে। আমার পড়াশোনাটাও নানা বাড়ি থেকেই শুরু, ওখান থেকে। তো আমি যে কোনো খেলাধুলার মধ্যে একটু এদিক সেদিক হলে যে কোনো একজনকে একটু আঘাত করা বা খেলা থেকে চলে আসা কিংবা খেলা ভেঙে দেওয়া, এই ধরনের একটা কাজ সবসময় করতাম, করে আসছি এরকমভাবে।
একই সঙ্গে মানে ছাতা, আপনারা জানেন তো পেঁপে গাছের যে ঢাল আছে না, ওই ঢালগুলা দিয়ে আমরা মনে করি যে ছাতার মতো ব্যবহার করি এরকম। তো ওই নানা বাড়িতে আমার নানুর বাড়ির আশেপাশে যাদের ঘর বাড়ি থাকতো কিংবা বাগান থাকতো, ওখানে এই পেঁপে গাছের মাথাগুলো আমি ভেঙে ভেঙে অনেক সময় ছাতা হিসাবে ব্যবহার করে করতাম। তো এই ক্ষেত্রে আমার নানা বাড়ি তো সবাই খালা আর মামারা থাকে সাধারণ ইয়েতে। তো আমার এক খালা ছিল ওখানকার, আমার নানুর দিক থেকে আত্মীয়। তো ও যেই পেঁপে গাছের ঢালটা বা পেঁপে গাছটা আমি ভেঙে ফেলেছি, তখন সে আমার সাথে একটু এটা নিয়ে ঝগড়া করতে আসলে আমি তাকে একটা খুব পাথর দিয়ে তার কপালের মধ্যে আঘাত করি। সেই দাগটা এখনো পর্যন্ত আছে। সে যখনই দেখে আমাকে সে বলে, তোমার মনে আছে তুমি আমার এখানে যে একটা পাথর মেরে এই জায়গাটাতে আঘাত করেছো। আসলে তো সেই সময় বুঝি নাই হয়তো এটা যে এটা মানে সেই সময় খেলাটাই ভালো লাগতো, মানে যে চঞ্চলতাটা, এটাতে কেউ বাধা দিলেই সেটা আসলে আর মেনে নেওয়াটা কঠিন, যেটা ওই বয়সে যেটা হয় আর কি। তো আপনার সেটাই ছিল। পড়াশোনা করতেন এবং বলছিলেন যে পরিবারের প্রভাবেই আসলে লেখালেখি বা এই যে বইয়ের প্রতি যে আকর্ষণ, এটা কি একদম ছোটবেলা থেকেই হলো নাকি একটু পরিণত বয়সে এসে হলো? একটু পরিণত বয়সে এসে, একেবারে ছোটবেলা থেকে। আমি তো বলছি যে আমাদের ঘরের মধ্যে রবীন্দ্রনাথের চর্চা ছিল, নজরুলের চর্চা ছিল। আমার কাজিনেরা সবাই বই পড়তেন এবং খুব বই প্রেমী। আমার আরেকজন কাজিন আছে নাজমা চৌধুরী, উনিও সেই সময় কবিতা টবিতা লিখতেন এবং লুকিয়ে লুকিয়ে তখনকার সময়ে যেসব বই অনেকটা মেয়েদের পড়া যেগুলো নিষিদ্ধ ছিল ওগুলো দেখে পড়তেন। তো ওনাদের কাছ থেকে অনেকটা আগ্রহ আর কি লেখালেখির ক্ষেত্রে। আর যখনই যে কাজটা আসলে আমি ধরেছি, আমার মনে হয়েছে যে আমি সেটার শেষ প্রান্ত পর্যন্ত যেতে পেরেছি। পড়তে চাইলে পড়তে পেরেছি, লিখতে চাইলে লিখতে পেরেছি, কিংবা যে কোনো একটা সংগঠনের কিংবা যে কোনো একটা কিছুর সাথে যদি আমি জড়িত হই, আমি চেষ্টা করেছি ওর শেষটুক পর্যন্ত যাওয়ার জন্য, এবং সেটুকু আমি মনে হয় কাছাকাছি গেছি অন্তত। পড়াশোনাটা কি এই ছোটবেলা থেকে চঞ্চলতার পাশাপাশি ভালো লাগতো? মানে পরিণত বয়সে তো একটা বুঝ ছিল যে না পড়াশোনা করতে হবে। ছোটবেলা একদম পড়ালেখা কোনো সময়ই ভালো লাগতো না। জিন্নাত চৌধুরী, তাই তো? জি, আসলে আমার একটা ভালো নাম আছে আজিজুল বারী চৌধুরী, যেটা আমার পিতার দেয়া নাম, কিন্তু আসলে এই নামে আমাকে কেউ চেনে না। শুধুমাত্র পাসপোর্ট এবং আমার সার্টিফিকেট ছাড়া এই নামে কোথাও আমি পরিচিত নই। আমি যেসব জায়গাগুলোর মধ্যে প্রতিনিধিত্ব করছি সব জায়গায় সবাই আমাকে জিন্না নামেই চেনে, জিন্না চৌধুরী নামেই চেনে। সাহিত্যে এই নামেই লেখালেখি শুরু করছি এবং এখন মানে এটা কেন? এটা কি সাহিত্যে মানে লিখতে গিয়ে বা শিশুতোষ গল্প এরকম কিছু লিখতে গিয়ে কোনো ছদ্মনাম ব্যবহার করা হয়েছে এরকম কিছু? ওইরকম না, আসলে জিনিসটা হচ্ছে অনেকেই তো ছদ্মনামে বেশ পরিচিত এবং তারা ওই নামে, অনেকে তার ভালো নাম জানে না, যেমন কবি ময়ূক চৌধুরী, কবি আসাদ চৌধুরী, এদের অনেকেই। আপনি সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়েছেন কিনা, আমার প্রশ্নটা আসলে এটাই ছিল। অনেকটা সেরকম। আবার একই সঙ্গে খুব একটা বড় নাম কেউ মনে রাখতে পারে না। আচ্ছা। আর যে কোনো সময়ে যে আমার এক বন্ধু বলেছিলেন যে জিন্নাত, যদি তোমার লেখালেখিতে তুমি দাঁড়াতে চাও তাহলে নামটা একটু ছোট করতে হবে। আচ্ছা, ছোট করলে সেটা নিজের সেই নামটা কেটেও ছোট করা যেত, মানে আপনি কেন একদম বাড়ি করা করতে, আলাদা করতে পারতাম। কিন্তু এই জিন্না শব্দের অর্থ হচ্ছে লিকলিকে। আমি ছোটবেলা খুব লিকলিকে ছিলাম। তো একেবারে এর পর থেকে, মানে জন্মের পর থেকেই শুকনো, মানে মায়ের পেট থেকে বের হওয়ার পর। তো এটা আমার নানা আবার ভালো আরবি এবং উর্দু জানতেন। নানা রেখেছিলেন এই নামটি জিন্না চৌধুরী। আচ্ছা, তো আমি সঙ্গে শুধু চৌধুরীটা যোগ করেছি। জি জি জি, সেই জায়গা থেকেই নানার নামটাকে আপনি রেখে দিয়েছেন, যেহেতু এটা ছোট নাম ছিল। জি, আমরা শৈশবে ছিলাম স্যার, এবং আপনি বলছিলেন ভীষণ লিকলিকে। ডান পিঠে বাচ্চারা একটু লিকলিকেই হয়, কারণ সব সময় তো একটা অ্যাক্টিভিটির মধ্যে আসলে তারা থাকে। স্কুলটা কোথায় শেষ হলো? আপনি মাদ্রাসাতেও পড়েছেন? জি, আমার শৈশব স্কুল শুরু হয়েছিল মুন্সিরহাট আলিয়াজম প্রাইমারি বিদ্যালয়। ও বিদ্যালয় থেকে আমার হাতে খড়ি পাঠ শুরু। প্রথম শ্রেণী থেকে আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত ওই স্কুলে পড়েছি। তারপরে আমার নানার খুব ইচ্ছা ছিল, আমি বলছি আমি নানা বাড়িতে মানুষের ছিলাম বেশিরভাগ সময়। নানা খুব ধার্মিক ছিলেন এবং অনেকটা সুফিজম বিশ্বাস করতেন। আচ্ছা। তো নানা চাইলেন যে নানার একটা নাতি মাদ্রাসায় পড়ুক, যে ওখানে পড়লে নানার মতো করে নানা হয়তো আমাকে চিন্তা করেছিলেন।
তো আমাকে সেই কারণে নিয়ে আমি নানার ইচ্ছাতেই মাদ্রাসায় এটা আসলে অনেক সময়ই হয় যে পরিবারের ইচ্ছায় মানুষের ইচ্ছাগুলো অনেক সময় একটু শ্যাডো হয়ে যায়, বলবো একটু পিছনে পড়ে যায়। আপনার কি ইচ্ছা ছিল মাদ্রাসায় পড়ার, নাকি একরকম পরিবারের ইচ্ছাতেই না, আপনি ওই শুরু করলেন? নানার ইচ্ছাতে। আমার আব্বাও চাইলেন, আমার আব্বাও আসলে বিয়ে করেছিলেন খুব বয়স হওয়ার পর, মানে উনি যখন বুঝতে পারলেন যে উনি আর এইভাবে ঘোরাঘুরি করে জীবন ওনার আর চলবে না, তখন বিয়ে এবং চাকরির চিন্তা করলেন। উনি চাকরিও শুরু করেছেন বিয়ার মাত্র কিছুদিন আগে। তো সেই ক্ষেত্রে আব্বাও চাইলেন বা চিন্তা করেছিলেন হয়তো যে ছেলেটা মাদ্রাসায় পড়ুক, ওই জন্যই পড়া। মাদ্রাসার আর পড়াশোনা আমার কিন্তু খারাপ লাগেনি কখনো যে আমি মাদ্রাসায় পড়েছি, এটা আমার কাছে কোনোদিন কোনো কষ্টের কারণ হয়নি, বা আমি কোথাও ঠেকিনি। এই জন্য একটা মাদ্রাসার ছাত্র মানে যেরকম পশ্চাদপদ মানুষ চিন্তা করে, আমার কাছে সেরকম কখনোই মনে হয়নি এবং আমি হইও নাই। মাদ্রাসা জীবন সম্পর্কে আসলে আমাদের যদিও একটু ধারণা কম, আপনার থেকে একটু শুনি যে মাদ্রাসায় আসলে পড়াশোনা এবং ধর্মীয় অনুশাসনগুলো কিভাবে আসলে আপনারা সে সময় চর্চা করেছেন? এখনকার সময় থেকে অনেকটা ভিন্ন। মানে মাদ্রাসার পড়াশোনা তখন, মাদ্রাসা মানেই তখন হুজুরের কাছে একটা ব্যাত থাকবে, আপনার যে কোনো প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে ঠিকমতো, না দিতে পারলে বেধম পিটা। আবার মসজিদে গিয়ে হুজুররা দেখতেন যে তার সবকটা ছাত্র নামাজ পড়ছে কিনা। যখন দেখছেন যে একটা ছাত্র নেই, উনার মনে থাকতো। তারপর দিন ক্লাসে গেলে জিজ্ঞেস করতো, তুমি কি ওই সময় জোহরের নামাজে যাওনি? কারণ দুটো নামাজ আমাদেরকে হুজুরদের সাথে পড়তে হতো, জোহর আসর। তার মানে আমরা বুঝতেই পারছি যে আসলে ধর্মীয় অনুশাসন শাসন সবকিছু মিলিয়ে আসলে ওই সময়টাই ছিল মাদ্রাসা জীবন। মাদ্রাসা শেষ করে আপনি বাংলা সাহিত্যে পড়া শুরু করলেন, আমার যদি ভুল না হয়ে থাকে। একটু এই জার্নিটা, টার্নওভারের জার্নিটা শুনি। আসলে আমরা যখন মাদ্রাসায় পড়ছিলাম সেই সময়ে, এখন মাদ্রাসায় দেখবেন আপনি দাখিল, আলিম, ফাজিল তিনটা স্তর আছে। দাখিল মানি বলা হয় প্রবেশিকা, অর্থাৎ মেট্রিক পাস। আর আলিম মানি হচ্ছে যদি আপনি আলিম শেষ করেন তাহলে আপনার এসএসসি পাস ধরা হয়, আর যদি কামিল হয় তখন ডিগ্রি পাস ধরা হয়, এবং ওইটার সার্টিফিকেট দেওয়া হয়। এবং সেই সমমান নিয়ে আপনি যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন, এখন পাচ্ছে। আমাদের সময় সেই সুযোগটা ছিল না। তো আমি ঠিক যে বছর আলিম শেষ করেছি সেই বছরও আমাদেরকে কলেজে ভর্তি হওয়ার জন্য অনুমোদন দেয়া হয়নি, এখন দাখিল থেকেই দেয়। তো তখন আমি চিন্তা করছিলাম যে কোনো এক সময় আমি কলেজে পড়ব, সেই জন্য তখন অপশনাল সাবজেক্ট ছিল বিজ্ঞান, ইংরেজি। মাদ্রাসায় সাধারণত ইংরেজি কেউ পড়তে চায় না, পড়ে না, হুজুরেরা দিতে চান না, তাদের ধারণা যে ইংরেজি পড়লেই ছেলেটা বখাটে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বিজ্ঞানও পড়তে চায় না। বিজ্ঞানের যে ইয়েগুলা, এটা মাদ্রাসা শিক্ষার সাথে অনেক সময়, যদিও এটা অনেকখানি পরিবর্তন হয়েছে, এখন হয়েছে, এটা করে। আমি তখন এই বিজ্ঞান এবং ইংরেজি অপশনাল সাবজেক্ট হিসেবে নিয়েছিলাম, যে যেহেতু আমি কলেজে পড়বো, আমার একটা চিন্তা ছিল যে আমি কলেজে ভর্তি হব, সেই জন্য বাড়তি সাবজেক্টগুলো নিয়ে আমি পড়াশোনা করছিলাম, এবং সেই সুযোগটা আমি তখন পেয়েছিলাম। তখন যে আমি ফেনী সরকারি কলেজে ভর্তি হই ফার্স্ট ইয়ারে। ফেনী কলেজ থেকে আমি ইন্টার করে তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কোন বিভাগে পড়াশোনা করলেন? আমি আর্টসে পড়াশোনা করেছিলাম, মানবিক বিভাগে। ওখান থেকে তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অনার্স করেছি। সে আমাদের সময় অনার্স পড়াটাও কিন্তু এখন যেরকম একটা ক, খ, গ আলাদা আলাদা করে দেয়া হয়, যে ক বিভাগের সাবজেক্ট এগুলো, খ বিভাগের সাবজেক্ট এগুলো, গ বিভাগের সাবজেক্ট এগুলো, মেধা অনুসারে ক, খ, গ নির্ধারণ করা হয়। আমরা ওভাবে দিইনি। আমরা পরীক্ষা দিয়েছিলাম 4-5টা সাবজেক্টের উপরে। যেমন যদি আমাকে বাংলা পড়তে হয় তাহলে বাংলার জন্য আলাদা পরীক্ষা, ইংরেজি পড়তে হলে ইংরেজির জন্য আলাদা পরীক্ষা, সোশ্যাল সায়েন্স পড়তে হলে সোশ্যাল সায়েন্সের জন্য আলাদা পরীক্ষা। ওইভাবে আমি 4টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলাম। তো কেন জানি কলেজে পড়ার সময় আমাদের একজন কবি শিক্ষক রফিক রহমান ভুঁইয়া, তিনি রাধাকৃষ্ণ পড়াতেন আমাদের সেখানে। রাধাকৃষ্ণের কথা প্রসঙ্গক্রমে উনি তার শ্রীকান্ত উপন্যাসে আমাদেরকে পড়িয়েছিলেন। তখন রাধাকৃষ্ণের প্রতি এবং লাইলি মজনুর প্রতি আমার একটা আগ্রহ জন্মে, যে এটা দেখি এটা পড়তে কিরকম কি অবস্থা। এইটাই অনেকটা আমাকে টেনে নিয়ে যায় বাংলা সাহিত্য পড়ার জন্য। আমি 4টা সাবজেক্টেই ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলাম, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন আর বাংলা। তো সেখান থেকে বাংলা সাহিত্যেই পড়তে গেলাম। বাবা তো ঠিক সেই সময় বললেন যে
এতগুলা সাবজেক্ট থাকতে বাংলায় পড়তে গেলে কেন, কি করবে বাংলায় পড়ে। তা আমি আসলে কি করলাম জানি না, তবে এখন মনে হচ্ছে যে বাংলা পড়া ঠিকই হয়েছে। এবং আপনি সবসময় আপনার পছন্দের সাথে চলাটা পছন্দ করেছেন, এটা আমরা শুরু থেকেই লক্ষ্য করছি, তাই না সাকি? একদমই তাই। এবং আমি একটু জানতে চাই যে বাংলা সাহিত্য, আপনি রাধাকৃষ্ণের কথা বলছিলেন যে শিক্ষকের দ্বারা আপনি অনুপ্রাণিত হলেন, তার আগেই তো আসলে বাসায় যে বাংলা পড়ার চর্চাটা, এবং আপনার পরিবারেই রয়েছে লেখক যারা লেখালেখির সঙ্গে যুক্ত, ওটা কি কোনোভাবে আপনাকে টেনেছিল কিনা, বা আপনি কি টুকটাক করে মানে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগের জীবনের কথা যদি আমি বলি, তখন কি আসলে লেখালেখি বা একটু চর্চা সেটা নিজের মধ্যে ছিল কিনা, এবং এটাও কি একইভাবে কাজ করেছে যে না, বাংলা সাহিত্যটা নিয়ে পড়লে আমি হয়তো কিছু লিখতে পারবো, বা বাংলার সঙ্গে বাংলার চর্চাটা আমার সঙ্গে থাকবে? ওরকমও ছিল, বেশিরভাগটাই এরকম যে সাহিত্যে পড়লে হয়তো লেখালেখি করতে পারবো, কিংবা আজকে হয়তো যে জায়গায় এসে আমি দাঁড়িয়েছি এটা হয়তো তখন চিন্তা করি নাই। তখন হয়তো একটা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব, কিংবা বাংলা একাডেমির একজন পরিচালক হব, কিংবা আপনার এই যে গ্রন্থকেন্দ্রের পরিচালক হব, এরকম একটা চিন্তা তো ছিল। আর একই সঙ্গে রাধাকৃষ্ণের প্রতি একটা বাড়তি লোভ থাকার পিছনে কারণ আছে। আমি পরীক্ষায় মাদ্রাসা থাকাকালীন সময় একবার ফেল করেছিলাম। আচ্ছা, ফেল করেছি, তাও আমার এক কাজিনের সাথে কিছুটা সম্পর্কে জড়িয়ে পড়ার পরে একটা 10 বছরের মেয়ে আর একটা 14 বছরের ছেলের মানে বাল্যকালীন যে প্রেম হয় হতে পারে, সেরকম একটি দুর্ঘটনার সাথে জড়িয়ে যাওয়ার ফলে রাধাকৃষ্ণের প্রতি আমার একটা আকর্ষণ তৈরি হয়েছে। একটা কষ্ট সেখানে যেমন তাদের আছে, না পাওয়ার যে আরতি আছে, ওইটা আমার কেন যেন মনে হয়েছে যে আমার জীবনের সাথে একটা সম্পর্ক আছে, সেই জন্য অনেকটা অনুপ্রাণিত। এবং কবি মানুষটা নাকি একটু প্রেমিক বেশি হয়, এটা আসলে মানসিক জায়গা থেকে। প্রেম না থাকলে তুমি কিভাবে কবিতা লিখবে, তুমি কিভাবে সাহিত্যের সঙ্গে থাকবে? এটা তো আসলে এই জিনিসটা আপনারা যদি একজন প্রেমিককে লম্পট না ভাবেন, তাহলে একজন প্রেমিক বারবার প্রেম করবে, প্রেমে পড়বে, তবে তার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকলে ভালো। আসলে তাই, প্রেম তো আসলে চিরায়ত এবং প্রেম সুন্দর। অন্ধকারের বদ্ধ ঘরে এক চিলতে আলো, ইচ্ছে হলে ঢুকতে পারো, তবে না ঢোকাটাই ভালো। বাহ, চমৎকার চমৎকার। স্যার, আমরা এখন আপনার লেখালেখি জীবনেই প্রবেশ করব। আপনি এত সুন্দর করে দু লাইন আমাদেরকে শোনালেন, আমরা আরো শুনতে চাই। লেখালেখিটা পুরো দস্ত শুরু হলো কখন? লেখালেখি যেটা বলছিলাম যে মাদ্রাসা থাকাকালীন সময়ে আমি বিভিন্ন পত্রপত্রিকাতে ছোটদের জন্য ছড়া লিখি, বাচ্চাদের জন্য গল্প লিখি, তারপরে আপনার এই যে এটা আস্তে আস্তে মানে আমাকে অনুপ্রাণিত করতে শুরু করে। শেষ যতই পড়ছি, আর আসলে লেখার জন্য প্রচুর পড়া দরকার, বিশেষ করে কবিতার ক্ষেত্রে, আর বাচ্চাদের জন্য আরো বেশি পড়া দরকার, কারণ সাইকোলজিটা বোঝার একটা বিষয় থাকে। বড়দেরকে তো ঠকানো যায়, আমি আপনাদের দুজনকে ঠকাতে পারবো, আপনার কিন্তু কাছে একটা বাচ্চাকে আমরা ঠকাতে পারবো না। একটা বাচ্চাকে ঠকানো যায় না, সে কিন্তু সব অকপটে বুঝে এবং বলে দেয়। আপনি লজ্জায় অনেক কিছু বলবেন না, কিন্তু বাচ্চা বলে দেবে সত্যটা। সেই জন্য একটা প্রস্তুতি থাকা দরকার বাচ্চাদের লেখালেখি করার জন্য। তো তখন থেকে আস্তে আস্তে শুরু করি লেখালেখির। পরিণতি বয়সে এসে এখন মনে হচ্ছে অনেকগুলা লেখাই হয় নাই, যেগুলা ছাপিয়েছি বই হয়েছে। অনেক কবিতাই মনে হচ্ছে যে কবিতা হয় নাই। এখন মনে হচ্ছে যে আরো পড়া দরকার, বিশ্ব সাহিত্য সম্পর্কে জানা দরকার, ইংরেজি সাহিত্য সম্পর্কে জানা দরকার। ভালো ইংরেজি না জানলে ভালো বিশ্ব সাহিত্য পড়া যায় না, ভালো বিশ্ব সাহিত্য না পড়লে ভালো লেখা যাবে না, কোনোদিন না। পড়তে হবে অনেক বেশি লেখার জন্য। পাশাপাশি আপনি বাংলা সম্মেলন সংগঠনের একজন সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। কতদিন? এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন বাংলা সম্মেলন। আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3টা সাবজেক্ট দিয়ে শুরু হয়। একটা হচ্ছে বাংলা, আরেকটা হচ্ছে ইতিহাস, আর একটা হচ্ছে ইংরেজি। এই 3 সাবজেক্টের ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজ থেকে প্রায় 65 থেকে 70 বছর আগে, অর্থাৎ এই 70 বছরে বাংলা বিভাগ থেকে বেরিয়ে যাওয়া ছাত্রছাত্রীদের যে সংগঠন, সেই সংগঠন হচ্ছে বাংলা সম্মেলন। আচ্ছা, আমাদের প্রথম বেস, দ্বিতীয় বেস, তৃতীয় বেস থেকে 10ম বেস পর্যন্ত কেউ এখনো বেঁচে নেই এই বাংলা বিভাগের। তো বাকি যারা আছে তাদেরকে নিয়ে আমাদের এই সংগঠন। কোনো বছর ইয়ারের হয়তো 2 জন, 1 জন, 4 জন, 5 জন,
এখন একেবারে ধর 60-65 বেস যেগুলো চলতেছে তাদের থেকে বেশি ছাত্রছাত্রী, এদের নিয়ে আমাদের এই সংগঠনটি। তো আমি এটার সাথে জড়িত আছি একদম প্রথম থেকে। আমি উদ্যোক্তা, একজন সংগঠক এটার। একই সঙ্গে এর তখন থেকে আমি এটার সাধারণ সম্পাদক ছিলাম, এখনো পর্যন্ত আছি। আমি একটু জানতে চাই একদম শুরুর লেখা, প্রথম লেখা, যদিও আমরা যেটা জেনেছি যে শিশু সাহিত্য দিয়ে আপনার শুরু, কিন্তু একদম শুরুতে যেটা লিখেছেন সেটা নিশ্চয়ই শিশু সাহিত্য ছিল না, কি ছিল জানতে চাই। এটা ছড়া ছিল, মানে সেটা অনেকটা শিশুতোষ লেখাই ছিল মূলত। মনে আছে কি ছিল? ঠিক এই সময় মনে নেই, তবে কলেজ জীবনের থেকে এগুলা আস্তে আস্তে বাড়তে থাকে লেখালেখির জায়গাটা। সেই সময়ের হয়তো একটা লেখা মনে থাকতে পারে। আচ্ছা, যেমন আমি যখন ফেনী কলেজে পড়ি তখন আমাদের সময়ে ছাত্র ছাত্রীরা আলাদা আলাদা জায়গায় বসতো রুমের মধ্যে। ক্লাস সময় ছাত্ররা একদিকে বসলে ছাত্রীরা অন্যদিকে বসতো, আর টিচারেরা সবসময় আসার সময় ছাত্রীদেরকে তার কমন রুমের পাশ থেকে নিয়ে ক্লাসে ঢুকতেন, আবার ক্লাস শেষ টিচাররা সঙ্গে করে তা নিয়ে যেতেন তার রুমে, পাশে ছাত্রীদের রুম ওখানে। তো সেই সময়ে আমার যতটুকু মনে পড়ে একটা লেখা ছিল এরকম: তুমি নামছো আমি উঠছি, আমি নামছি তুমি উঠছো, এভাবেই প্রতিদিন নামানামি উঠাউঠি, অভিমানী চোখ করে ফোটাফুটি, পাশাপাশি আছো তুমি কাছাকাছি নাই, মুখোমুখি হলে তাই শিশু হয়ে যাই। আমরা অনেক সময় অনেক কথা বলবো বলে বাসা থেকে ঠিক করে আসি যে তোমাকে পেলেই আজকে এই কথাটা বলবো, কিন্তু যখন মুখোমুখি হয়ে যাই তখন আমরা অনেকেই শিশু হয়ে যাচ্ছি। চমৎকার। স্যার, আমরা যেটা লক্ষ্য করেছি যে আপনার কবিতায় মানবিক মমত্ববোধ এবং নাগরিক যন্ত্রণা এই দুটো বিষয় পাশাপাশি উঠে এসেছে। আসলে প্রত্যেকটি বিষয়ই উঠে আসার পিছনে কিছু কারণ থাকে তার পিছনে। এই দুটো বিষয় উঠে আসার পিছনে আপনার কারণ কি ছিল? একজন লেখক তো মূলত সমাজের দায়বদ্ধতা নিয়ে বড় হয়। অবশ্যই সমাজে যা কিছু ঘটছে, পারিপার্শ্বিক অবস্থা, মানুষের ঐতিহাসিক যে বিষয়টা, এগুলো লেখককে সবসময় প্রভাবিত করে। তো একজন সচেতন মানুষ হিসাবে আমাকেও তো তাই করত। আমার দেশের বন্যা, আমার দেশের খরা, আমার দেশের কৃষকের অবস্থা, আবার একই সঙ্গে যুগ যন্ত্রণার পাশাপাশি মানুষের যন্ত্রণা, মানুষের ভেতরকার যে জিনিসটা কাজ করছে, বলতে পারছে না, বলা দরকার, এই জিনিসগুলা স্বাভাবিক কারণেই একজন সমাজবদ্ধ এবং সামাজিক মানুষকে সবসময় অনুপ্রাণিত করবে এবং উৎসাহিত করবে লেখার জন্য। সেই হিসাবে আমারও করছিল এরকম। যেমন ধরুন যে আমার একটা ছোট্ট ছড়া আছে এরকম: মাঠ ডুবলো, ঘাট ডুবলো, ডুবলো উঠোন বাড়ি, বন্যা জলে পিঁপড়ে পোকা ভাসছে সারি সারি। দারুণ। আমরা এই পিঁপড়ে পোকার একটা জিনিস আপনাকে দেখবেন যে আপনি কখনো যদি বন্যায় দেখে থাকেন, ওরা কিন্তু একসাথে সবগুলা একসাথ হয়ে যায়, পিঁপড়েগুলা হয়ে বাঁচার চেষ্টা করে, এবং কখনো কখনো তাদের মধ্যে যদি ধরেন 50টা থেকে 100টা পিঁপড়ে পোকা থাকে, 20-25টা পানির নিচে থাকে, আর 20-25টা তাদের উপরে ভাসতে থাকে। আবার একটা সময় আসলে তারপর আবার তারা নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এরকম করে থাকে। মানুষ তো এরকম হতে পারত যে কষ্টের সময়, দুঃখের সময় কিছু মানুষ পানির নিচে থাকতো, আর কিছু মানুষ তাদেরকে সাহায্য সহযোগিতা করত। আমাকে এই জিনিসটা হয়তো তখন সেই হিসাবে অনুপ্রাণিত করছিল শৈশবে। সত্যি চমৎকার একটা বোধ, এই বোধটা সত্যিই চমৎকার আপনার। স্যার, আমরা যদি আপনাকে আরেকটু বিশ্লেষণ করি বা আপনার সম্পর্কে আরেকটু জানি, আমরা জেনেছি যে হরিণ চোখে প্রজাপতি এবং বুকের ভেতর পূর্ণিমা চাঁদ দুটো কবিতা আছে আপনার। এটার পিছনের অনুপ্রেরণা বা বোধটা কি ছিল? আগেরটাই যেমন চমৎকার একটা বোধ আমরা পেয়েছি, সেই বইটি রয়েছে, তুমি যে দুইটি বইয়ের কথা বলছো, বুকের ভেতর পূর্ণিমা চাঁদ। জি স্যার বলুন, আমরা একটু দর্শকদেরকেও দেখাবো। জি স্যার, আমরা এই বইটা নিয়ে প্রথমে শুনি, বুকের ভেতর পূর্ণিমা চাঁদ। এটা মূলতই একটা মানে
প্রেমের কবিতার বই। এখানে পাওয়ার আকাঙ্ক্ষা যেমন আছে, না পাওয়ার ব্যর্থতা তেমনি আছে। মানুষ যা কিছু চায় তাটা সব কিছু আর পায় না, পেলেও সেটি ধরে রাখতে পারে না। কখন হারাই, কবে হারাই, কেমনি হারাই, এটার একটা চিন্তা কষ্ট মানুষের ভেতর থাকে। মূলত যদি আপনি বইটাকে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে মানুষের এই যন্ত্রণা, মানুষের এই কষ্ট, না পাওয়ার ব্যর্থতা, পেয়ে হারানোর কষ্ট, সব মিলিয়ে আমার এই বুকের ভিতর পূর্ণিমা চাঁদ। দারুণ স্যার, তারপরের বইটা নিয়েও যদি আমরা একটু শুনি, সেটা কি আছে এখানে? এইটা না, কবিতার বইটি আমি মিস করেছি। কাল প্রচন্ড ঝড় ছিল, আপনার বৃষ্টি ছিল চট্টগ্রাম থেকে আসার সময়। মূলত আমি বইগুলো সব সংগ্রহ করে নিয়ে আসতে পারিনি। আমার স্ত্রীকে বলছিলাম যে আমি ট্রেন স্টেশনে যাচ্ছি, তুমি কষ্ট করে আমার যতটুকু বই শেলফের মধ্যে পাওয়া যায় নিয়ে এসো। ও যা নিয়ে এসছে তাই আজকের অনুষ্ঠানের সম্বল। আচ্ছা স্যার, আপনার আরো দুটি ছোটদের জন্য লেখা আছে, বাবর আলীর বাঘ শিকার এবং দুঃখী এক রাজপুত্রের গল্প। রাজপুত্রের গল্প বইটা আছে উপরে, এই যে এখানে আছে, তুমি দেখতে পারো, দেখাতে পারো। হচ্ছে বাচ্চাদের নেয়া বই আমার। এটা এখানে দুটো জিনিস কাজ করছে, যে মানুষের দুটো বিষয় থাকে, একটা হচ্ছে ভাগ্য আর একটা হচ্ছে কর্মফল। তো এই দুঃখী এক রাজপুত্রের গল্পের মধ্যে এই গল্পটি আছে যে কখনো মানুষের ভাগ্য দিয়ে তার জয় করতে পারে না। ভাগ্যটা একটা অংশ মাত্র, কিন্তু পরিশ্রম এবং সফলতাই হচ্ছে মানুষের শেষ ঠিকানা এবং তার প্রাপ্তির শেষ জায়গা। আমি এই দুঃখী এক রাজপুত্রের গল্প, এই বইটার মধ্যে এক গল্পে এক বই শেষ দেখানোর চেষ্টা করেছি যে এই রাজপুত্র যতই সে ভাগ্যবান হোক না কেন, কিন্তু তার যদি পরিশ্রম না করে, সে যদি তার লক্ষ্যে স্থান পর্যন্ত পৌঁছতে না পারে, তাহলে কখনো সে সফলকাম হতে পারবে না। এই সফলকাম হওয়ার একটা গল্প এটার মধ্যে। আর যেটা গল্পশূন্য শেয়ালের যে বইটি, আপনারা জানেন যে শেয়াল হচ্ছে বনের সবচাইতে ধূর্ত প্রাণী, খুব চালাক, ঠকায় তার মানে বনের যে অন্যান্য পশু পাখি আছে তাদের সবাইকে। কিন্তু পরিবারে সে খুব কর্তব্যপরায়ণ, যদি আমি ভুল না করি। তো এই শেয়ালের মতো কিন্তু মানুষ আছে আমাদের সমাজে। ওই জিনিসটাই আমি বাচ্চাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, যে এই শেয়ালের মতো ধূর্ত মানুষ আমাদের সমাজে আছে। চালাক না, চালাক আর ধূর্তের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যারা চালাক তারা ভালো মানুষ, কিন্তু ধূর্ত মানুষ খুব বেশি ভালো মানুষ না। তো এই শেয়ালের মতো মানুষও আমাদের সমাজে মানুষদেরকে ঠকায়। এই ঠকানোর গল্পটা আমি বাচ্চাদের জন্য তৈরি করে রেখেছি এটার মধ্যে। আর একটা ছোটদের বই আছে, সেটা হচ্ছে বড় মানুষের ছোটবেলার গল্প। এই বইটি সম্ভবত থার্ড বইটি এটি। তো বড় মানুষের ছোটবেলার গল্প হচ্ছে যে এরকম, যে প্রত্যেক বড় মানুষকে বড় হওয়ার আগে তাদের ছোট ছোট গল্প থাকে, ছোট ছোট কাহিনী থাকে, একদম সত্যিকার কাহিনীগুলো, মানে তাদের জীবনে যা ঘটছিল। এরকম আমি কয়েকজনকে সিলেক্ট করেছি, তাদের ছোটবেলার কাহিনীগুলা এই বইটার মধ্যে বাচ্চাদের জন্য উপযোগী করে তুলেছি। যেমন হুমায়ুন আহমেদ তার একটা বাল্যকালের স্মৃতির মধ্যে বলেছিলেন যে তিনি আইসক্রিমওয়ালা হতে চান। আচ্ছা, কেন আইসক্রিমওয়ালা হতে চান তার কথা উনি বিশ্লেষণ করেছেন এইভাবে, যে আইসক্রিমওয়ালা হলে ঘুরে 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 সব পাড়ায় বেড়ানো যাবে এবং বাচ্চাদেরকে যে আইসক্রিম বিক্রি করে তাদের মনটাকে বড় করে তোলা যাবে। এই জন্য ওনাকে জিজ্ঞেস করছিল ছোটবেলা ওনার বাবা যে তুই কি হতে চাস, বল যে আমি আইসক্রিমওয়ালা হতে চাই। এই ওরকম করে ওনার জীবনের একটা গল্পও আমি এটার মধ্যে মানে তৈরি করে দিয়েছি, রেখেছি। এরকম আরো কয়েকজনের গল্প আছে এটার মধ্যে। আসলে আইসক্রিমের ফেরিওয়ালা না হতে পারলে হুমায়ুন আহমেদ স্যার হয়েছেন গল্পের ফেরিওয়ালা, অবশ্যই, যিনি আসলে আপামর জনতাকে নিজের গল্প, নিজের সাহিত্য দিয়ে এমন ভাবে আকৃষ্ট করেছে, এবং নাটক দিয়েও, সেটি আসলে যুগের পর যুগ রয়ে যাবে। আপনার গল্প আরেকটু শুনতে চাই, কারণ আপনার আরেকটা গল্পে আমরা যেতে চাই, কারণ আপনার সাহিত্য চর্চার পাশাপাশি আপনার ক্যারিয়ার রিলেটেড যে বিষয়গুলো আছে, আপনার কর্মজীবনেও কিন্তু আপনি বেশ সমৃদ্ধ। সেই জায়গাগুলো শুনবো। সাহিত্য চর্চা নিয়ে যদি আপনার আর বিশেষ কিছু বলার থাকে, বিশেষ কিছু প্রবন্ধ থেকে থাকে। আমরা আজকে স্যারের কণ্ঠে তো একটু একটু করে আবৃত্তিও শুনলাম কবিতার লাইনগুলো, আমরা আরো কয়েকটা কবিতা শুনতে চাই। এখন শোনাবো না শেষের দিকে? এখন আপনি চাইলে এখনই শুনতে পারি। আচ্ছা, তাহলে তারপরে যাই আমরা কর্মজীবনের মধ্যে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি নির্বাক চেয়ে আছি তোমাদের এই সভাপানে, কি সম্মান দেবে এক্ষুনি দিয়ে দাও, তাড়াতাড়ি স্থান করে দাও,
আজকের এই অতিথি আসনে, আজকের এই মহতী অনুষ্ঠানের আমি সভাপতি নই, আমি বক্তাও নই। এখানেই আমার কিঞ্চিত দুঃখ থাকা স্বাভাবিক, যেহেতু আমার আধারে ধার করা শব্দমালা নিঃস্বর্গীর প্রেম চায়, রমণীর হৃদয় চায়, চায় কোমল হাতের স্পর্শ। অথচ দেখো এসব কিছুই নেই আমার। তাই প্রতিদিন কিছুটা রাগী, অভিমানী, তীব্র, তীক্ষ্ণ শব্দমালা ছুড়ে দেই এদিক সেদিক, এ হাত ও হাত। এ আমার নিজস্ব অহংকার। মূলত কবিদের অহংকার করবার মতো কিছু নেই, কিছু শব্দমালা ছাড়া। এটাই আমার চমৎকার বলেছেন স্যার, চমৎকার। স্যার, যেটা হয় কবিতা আবৃত্তি করার ক্ষেত্রে বা কবিতা চর্চা করার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে সব ক্ষেত্রেই শব্দগত আয়ত্ত বা ভাষাগত আয়ত্তটা খুবই জরুরি। আপনি যে সময় আসলে কবিতা লিখেছেন, লেখা শুরু করেছেন, সে সময় থেকে বর্তমান সময়ে কি আপনি চর্চার যে মাত্রাটা দেখছেন সেটাকে আসলে এই অঙ্গনটাকে সমৃদ্ধ করবে বলে আপনার মনে হচ্ছে, নাকি ভবিষ্যতে আমরা আসলে এই ধরনের সাহিত্যমূলক কর্মকাণ্ড থেকে পরবর্তী জেনারেশনকে একটু দূরে পাবো? কি মনে হচ্ছে আপনার? এটা একটু ভাববার বিষয়, একটু কঠিন জায়গা। এখন তো বাচ্চাদের সবার হাতে রিমোট থাকে। মাছরাঙ্গা ভালো রাখছে না, পট করে তারা স্পোর্টস প্রোগ্রামে চলে যাবে। তো অতএব কারণে এখন হচ্ছে যুগ পরিবর্তনের সময়। আমরা যারা লিখছি, লেখালেখি করছি, তাদেরকে ওই রিমোট থেকে সরিয়ে এনে বইয়ের মধ্যে ঢুকাতে হবে। ঢুকানোর জন্য যত কলা কৌশল আছে সেগুলো এখানে আপনাকে তৈরি করে নিতে হবে। একটা সময় টুথপেস্ট, ব্রাশ, আপনার এই শীত তাপ নিয়ন্ত্রিত কক্ষ, এগুলো কবিতার বিষয় ছিল না। এখন এটা কবিতার বিষয়। ল্যাপটপ, মোবাইল, এটা কবিতার বিষয় ছিল না। অনলাইন, এআইটি কবিতার বিষয় ছিল না। এখন যদি আমরা আমাদের এই পরবর্তী প্রজন্মকে সাহিত্যমুখী, কবিতামুখী করে তুলতে চাই, তাহলে পট পরিবর্তনের প্রয়োজন আছে। কবি বলতে কিন্তু আগে একটা ধারণা সবার ছিল, একটা পাজামা থাকবে, একটা পাঞ্জাবি থাকবে, গায়ের মধ্যে এখান দিয়ে একটা ঝুলানো ব্যাগ থাকবে, স্যান্ডেল থাকবে, জুতো থাকবে না। আমি মনে করি, হ্যাঁ, আমি মনে করি যে এই শহরের সবচেয়ে দামি মোবাইলটি থাকবে কবিদের, এই শহরের সবচেয়ে দামি গাড়িটি থাকবে কবিদের, এবং সেটাকে যুগ উপযোগী করে তোলার জন্য সেই মাল মশলা তৈরিও করতে হবে কবিদের। তার মানে সময় নির্ভর কবি বানাতে হবে, লেখক বানাতে হবে, এবং পাঠক তো আপনাকে তৈরি করে নিতে হবে। পাঠক এমনিতে তৈরি হবে না। সেটার জন্য আমার আপনার যোগ্যতা থাকতে হবে, যা আমরা যারা লেখালেখি করি। এখন যারা কবি তাদের পকেটে সবচেয়ে দামি মোবাইলটা থাকতে হবে, এখন যারা কবি তাদের সবচেয়ে দামি গাড়িটা থাকতে হবে। তাদের আসলে অর্থনৈতিক জায়গা থেকে একদম সঠিক জায়গায় না থাকলে শিল্প চর্চা আসলে নেহায়ত একটা বিলাসিতা। আপনার কথার মাধ্যমে আমার কাছে এটাই মনে হয়েছে। স্যার, আপনার কর্মজীবনে তো আমরা যাবো, কিন্তু তার আগে একটু শুনতে চাচ্ছি যে সাহিত্যপত্র সম্পাদনা করেছেন আপনি, এর পিছনে দর্শনটা কি ছিল আপনার? এটা আসলে বিশ্ববিদ্যালয়ের একটি ছোট কাগজ, কবিতার কাগজ। মূলত আমরা যখন 1983 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমাদের বন্ধুদের মধ্যে অনেকে লেখালেখি করতেন। আর আমি আগেই বলছি যে সাহিত্যের প্রতি আমার একটা ঝোঁক আগে থেকে ছিল বলেই বিশ্ববিদ্যালয়ে যাওয়া মাত্রই বিশ্ববিদ্যালয়ে পড়াতেন এরকম অনেক শিক্ষক যারা সাহিত্য চর্চা করেন, শুধুমাত্র বাংলা কিংবা ইংরেজি বিভাগে নয়, অন্যান্য বিভাগে যারা করেন, তাদের সাথে একটা যোগসূত্র তৈরি হওয়ার পরে আমি চিন্তা করলাম যে একটা কবিতার পত্রিকা এরকম সাহিত্যপত্র হিসাবে বের করি। এটাই তার মূল উদ্দেশ্য ছিল আমার। আচ্ছা, জি, চমৎকার স্যার। সাহিত্যের মানুষ হয়ে আপনি একজন সফল শিল্পোদ্যোক্তা বলতেই হবে। দুই জগতের মানুষ, সমন্বয়টা তো আসলে করে নিতেই হয়। শিল্পের জায়গাটা বা সাহিত্যের জায়গাটা একান্তই নিজের জায়গা। আর শিল্পোদ্যোক্তা যদি বলি, সেটা দেশের জন্য কাজ করা, সাহিত্যও তাই, এবং একই সঙ্গে নিজের জন্য। একটু জানতে চাই, J&J ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা আপনি প্রতিষ্ঠা করেছেন, এর পেছনের বড় চ্যালেঞ্জগুলো এবং একই সঙ্গে রপ্তানিমুখী শিল্পে বাংলাদেশে এর অবদান। মূলত একদম ছোটবেলা থেকে একটা জিনিস আমার কাজ করতো, যে এটার পিছনে একটা কারণও আছে। আমি যখন একটা পরীক্ষার ফি দিতে পারছি না, কোনো নিকট আত্মীয়র কাছে টেলিফোন ছিল না, তখন চিঠি দিয়ে যোগাযোগ করতাম।
বলছেন আমার পরীক্ষার ফিটা দরকার। তখন উনি উত্তরে জানিয়েছিলেন যে তুমি বছরে কতবার পরীক্ষা ফি দাও। ওই জিনিসটা আমার খুব কষ্ট লেগেছিল যে কতবার তো চাইনি, ওনার কাছে একবারই পরীক্ষা ফি চেয়েছি। উনি কোনো না কোনোভাবে আমার উপরে রুষ্ট ছিলেন বলে এটা জানিয়েছেন। তখন আমার কাছে মনে হলো যে উনার মতো একজন শিল্পপতি আমার হতে হবে, ওনার কাছাকাছি একজন ব্যবসায়ী আমার হতে হবে। শিল্পপতি তো না, তখন ব্যবসায়ী চিন্তা করেছি এরকমভাবে। তখন আমাদের এলাকায় দুটো সরকারি ব্যাংক এসেছিল, একটি জনতা ব্যাংক, একটা সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকের 3 নম্বর অ্যাকাউন্টসটি ছিল আমার ছাত্র জীবনে। আমরা তখন 10 টাকা 5 টাকা জমা দিতাম। এখন যেরকম চেক বই আছে, তখন চেক বই ছিল না। এখন যেরকম আপনি অনলাইনে আপনার ব্যালেন্স দেখতে পাচ্ছেন, মোবাইলে দেখেন, এরকম ছিল না। সোনালী ব্যাংকের এই জমা বইটা ছিল আপনার খয়েরি রঙের ঢালওয়ালা একটা ওটাতে টাকা জমা দেওয়ার পরে ম্যানেজার লাল কালি দিয়ে সিগনেচার করে দিতেন। টাকা উঠানোর পরে আবার সিগনেচার করে দিতেন যে কত, একদম ম্যানুয়াল সিস্টেম। তখন থেকে 5 টাকা 10 টাকা করে আমি জমাতে শুরু করি যে এক সময় ব্যবসা করব এই ভরসা নিয়ে। তো চাকরি জীবন শুরু করছিলাম আমি প্রথমে একটি বিদেশি কোম্পানিতে, এক্সপোর্ট এজেন্সিস লিমিটেড, ঢাকার বনানীতে এটার অফিস কিন্তু এখানে ছিল। আমরা ইন্ডিয়া থেকে ফেব্রিক আনতাম, এনে এখানে গার্মেন্টসদের কাছে, মালিকদের কাছে সাপ্লাই করতাম। ওটার আমি এক্সিকিউটিভ ছিলাম বেনাপোলে ইয়েতে। তো ওখান থেকেও আমি এই যে ব্যবসা বাণিজ্য করবো এরকম চিন্তা করছিলাম। তার মধ্যে আমার এক কাজিন, তার নাম বলতেই হয় আজকের এই অনুষ্ঠানে বসে, তিনি হচ্ছেন ওবায়দুল কুদ্দুস চৌধুরী, যিনি পদ্মা ইন্ডাস্ট্রির প্রথম মালিক। তিনি আমাকে বললেন যে তুমি সামনে বিয়ে শাদী করবে, একটা গাড়ির দরকার, একটা ভালো বেতনের দরকার, তুমি আমার ফ্যাক্টরিতে চলে আসো চিটাগাং। আমি তখন ঢাকা বনানীতে, ওখান থেকে চলে গেলাম চট্টগ্রামে ওনার ওই ফ্যাক্টরিতে, পদ্মা ইন্ডাস্ট্রিতে। কয়েক বছর যাওয়ার পর আমি ওই চাকরিটি ছেড়ে দিতে চাইলাম আর একটা কোম্পানিতে, কেডিএস আপনারা জানেন, খুব বড় শিল্প গোষ্ঠী, ওটাতে জয়েন করবো বলে। উনি বললেন যে না, তুমি আমাদের এখান থেকে যাবে না, বরং তুমি কি হলে থাকবা সেটা বলো। তো আমার এখানে মধ্যস্থতা করছিলেন আমাদের আরেকজন ব্যবসার জেনারেল ম্যানেজার, যেন শামসুদ্দিন চৌধুরী। তো উনি বলছে যে তুমি কুদ্দুস সাহেবকে ডেকে নিয়ে বললেন যে আমার বসকে তখন, ও জিন্নাকে কিছু একটা শেয়ার দিয়ে দাও এই ফ্যাক্টরিতে, তাহলে সে অন্য কোথাও যাবে না, এখানে থাকবে, আমি কথা বলছি ওর সাথে। তো উনি, আমার কাজিন রাজি হলেন যে না ঠিক আছে, তোমাকে 10% শেয়ার। সেই সময় 10% মানে অনেক টাকা। আচ্ছা, ঠিক এই জায়গাতে একটা প্রশ্ন করতে চাই। নিজেকে আসলে সংস্কৃতিমুখী বা সাহিত্যমুখী একটা জায়গা থেকে এমন একটা জায়গায় নিয়ে এসে নিজেকে আসলে প্রমাণ করলেন কিভাবে যে আপনাকে ছাড়া অর্গানাইজেশন শেয়ার দিয়ে দিচ্ছে বা আপনাকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না? মানে কি বলে যে একদম, আমি সঠিক বাংলাটা এই মুহূর্তে করতে পারছি না, ড্রাস্টিক মানে পুরো চেঞ্জটা, নিজের মধ্যে যে পরিবর্তনটা, সেটাই তুমি জানতে চাইছো যে আপনি কি করলেন। আমি মূলত আমি সবসময় যখনই যে কাজ করেছি সেটি সঠিকভাবে এবং তাকে খুশি করার জন্য চেষ্টা করেছি। মাছরাঙ্গা টেলিভিশন আজকে এখানে বসছি, চেষ্টা করছি আপনাদের দুজনকে খুশি করার জন্য এবং মাছরাঙ্গা টেলিভিশনকে খুশি করার জন্য। তো ঠিক আমরা তো একইভাবে আপনাতেই মুগ্ধ হয়ে আছি পুরোটা সময়। একইভাবে আমি যখন চাকরিই করেছি, তখন ব্যবসা করার কোনো দিন চিন্তা করিনি। এবং আমার বস যদি কোথাও যেতে আমাকে নিয়ে যেতেন, তখন উনি আমাকে দিতেন সামনে, উনি থাকতেন পেছনে। আমাকে সব মানুষ চিনতেও চাকরি করাকালীন সময়, এবং আমি অতটা বিশ্বস্ততা তৈরি করেছি ওনার কাছে, যার ফলে উনি চিন্তা করেছে আমি যদি এই ফ্যাক্টরিটা ছেড়ে দিয়ে অন্য ফ্যাক্টরিতে জয়েন করি, কেডিএসের মতো ফ্যাক্টরিতে, তাহলে ওনার এই ফ্যাক্টরিটা বসে যাবে। সেই জন্য তিনি ভাবলেন যে কিছু হলেও শেয়ারটা যদি জিন্নাকে দিয়ে রাখি তাহলে হয়তো এটা আরো ডেভেলপ করবে, এবং আমি সেটা করেছি। আমরা রাত দিন পরিশ্রম করেছি, আপনি বিশ্বাস করবেন না। আমি তো বললাম যে আমি একেবারে ভ্যানে চড়া মানুষ। বেনাপোলে আপনি যদি কখনো এর আগে যেয়ে থাকেন দেখবেন যে এখন যেরকম বেনাপোলে রিক্সা আছে, ট্যাক্সি আছে, তখন ছিল না। তো খোলা ভ্যানের মধ্যে 5-6 জন 7 জন একসাথে বসে বর্ডারে যেত। আমি সেরকম 7-8 জনের সাথে বসে বর্ডারে গেছি। বর্ডারে গিয়ে আমাদের মাল রিসিভ করেছি, ওটাকে আবার গোডাউনে নেমে ওটাকে চেক করেছি, গায়ের মধ্যে ধুলো বালি সব নিয়ে এসে গোসল করে রাত্রে খেয়ে ঘুমোতাম। ঠিক একইভাবে আমি যখন পদ্মা ইন্ডাস্ট্রিতে জয়েন করি, ওনার এই ফ্যাক্টরিটাকে তোলার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। আমাদের একটা ভাড়াটে মাইক্রোবাস ছিল, পরে আমরা 4টা গাড়ি কিনেছি 4 জনের জন্য পদ্মাতে।
আচ্ছা। এটা নিশ্চয়ই মানে আমাদের কর্মফলের ফসল। আমি একা করিনি, আমার সঙ্গে যারা ছিল তাদেরকেও করিয়েছি এইভাবে। এখন তো মানুষ দায়িত্ব পেলে মনে হয় যে শুধু নিজেরটা গুছাতে পারলে হয়। এখন আমি যেটা অনুভব করতেছি আমার অধীনস্থদের, ওরা আমরা যেরকম করেছি আমার বসদের জন্য ওরা ওরকম করে না, করতে চায় না। ওদের কাছে কেমন যেন একটা যন্ত্রণা সবসময় কাজ করতে থাকে, কেমনি এটা চেঞ্জ করবে, কেমনি আর একটু ভালো জায়গায় যাবে, কেমনি একটু কাজে ফাঁকি দিবে, কেমনি না আসবে, এরকম। কিন্তু আমরা সেটা করি নাই কখনো না। কাজের প্রতি সবসময় আপনারা একাগ্রতা এবং একই সঙ্গে মানে নিষ্ঠা দিয়ে আসলে কাজ করে গিয়েছেন, চেষ্টা করেছেন। স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম যে রপ্তানিমুখী শিল্পে আপনাদের অবদান, এবং একই সঙ্গে এখন আরও একটু যুক্ত করতে চাই যে আপনি ব্যবসার সাধারণ সম্পাদক হিসেবে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, সেগুলো একটু ছোট ছোট করে জানতে চাই। আসলে আমরা হচ্ছি ডিম এক্সপোর্টার। ডিম এক্সপোর্টারটা হচ্ছে যারা মূলত এক্সপোর্ট করে তাদেরকে সহযোগিতা করা আমাদের কাজ। আমাদের যে শিল্প প্রতিষ্ঠান, এটি আমরা প্রোডাকশন করি সাধারণত করুগেটেড কার্টুন, প্রিন্টিং, পলিব্যাগ, এমব্রয়ডারি। এই মানে একটা গার্মেন্টস কিংবা একটা তাঁবু কিংবা একটা জুতা ফ্যাক্টরির আনুষঙ্গিক যে উপকরণগুলো লাগে মূল ফেব্রিক ছাড়া, ওই জায়গাটাতে আমরা কাজ করি। আমরা অনেক বড় বড় বায়ারের, নাইকি, H&M, যারা এদের প্রোডাক্টগুলোর কাজগুলো আমরা করে দেই। আমরা করে দেই মূল মালিকদের কাছে, অ্যাক্সেসরিজের কাছে, আর অ্যাক্সেসরিজটা এক্সপোর্ট হয় বাইরে। এটি আগে বেশিরভাগ সময় মানে ব্যবসা, বিশেষ করে ইপিজেড সৃষ্টি হওয়ার পর থেকে এগুলো আগে সব সময় বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসতো। বাংলাদেশে প্রচুর মার্কিন ডলার দেশের বাইরে চলে যেত, কারণ তখন বায়াররা বিশ্বাস করতে পারতো না যে বাংলাদেশে এই অ্যাক্সেসরিজগুলো তৈরি করা সম্ভব। তারা শুধু আমাদের দেশকে একটা দর্জির দেশ মনে করত, শুধুমাত্র সিএমটা দিত, বাকি কিছু দিত না। এখন যে জিনিসটা হচ্ছে, আপনি এলসিটা পাওয়ার সাথে সাথে আপনার এই সিএম এর সাথে সিএমটি যেটাকে বলে আনুষঙ্গিক সব পণ্য আমরা দিচ্ছি। তো সেটার যে বেনিফিটটা, এটা আমাদের দেশে রিজার্ভ বাড়াতে সহযোগিতা করছে। এক্সপোর্টে আমাদের যে সফলতা, এগুলো সবগুলো শুধুমাত্র গার্মেন্টস থেকে আসা না, এগুলো সব এই অ্যাক্সেসরিজের মতো আরো যে মানে এটাকে লজিস্টিক সাপোর্ট ফ্যাক্টরি বলে, ওটার অবদান একমাত্র। শুধুমাত্র গার্মেন্টস তো শুধু মজুরিটা পায়, অন্যটা পায় না। এখন যেহেতু বাইরের থেকে কার্টুন আর আমদানি হয় না, বাইরের থেকে হ্যান্ডটেক আর আমদানি হয় না, বাইরের থেকে হিট সিল স্টিকার এখন আমদানি হয় না, এগুলো সবগুলা পলিব্যাগ আমদানি হয় না, এগুলো সবগুলা বাংলাদেশে এখন আমার এবং আমাদের মতো শিল্প উদ্যোক্তারা এটার একটা যোগান দিচ্ছে শিল্পের মধ্যে। তো সেই ক্ষেত্রে এটা একটা বড় ধরনের মানে আমাদের তাদের আগে ধারণা ছিল যে এরকম যে এইসব কাঁচামালের শিল্প এদেশে হবে না বা হয় না, বা তাদের যে মান, ওই মানটা করতে পারে না। এখনো আমরা অনেক ক্ষেত্রে পারি না, কিন্তু এটা আমার মনে হয় করা উচিত। আপনারা জানেন যে এর আগে প্রচুর অর্ডার আসতো বাংলাদেশে, কিন্তু তার কাঁচামাল আসতো ভারত থেকে, কারণ আমরা অতটা ফিট দিতে পারতাম না, লক্ষ লক্ষ কোটি কোটি পিস। তো যার ফলে এই অর্ডারটা বাকি অংশটা ভারত চলে যেত। ভারত থেকে ওটা অ্যাক্সেসরিজে এখানে আসতো, চায়না চলে যেত, চায়না থেকে অ্যাক্সেসরিজে বাংলাদেশে আসতো, তারপরে তারা এগুলা নিয়ে এক্সপোর্ট করতো। ওই জায়গাটাতে এখন আমরা বেশ সমৃদ্ধ, এবং বাংলাদেশের অর্থনীতিতে ডলার রিজার্ভের ক্ষেত্রে আমাদের এই কারখানাগুলো অবদান রাখছে। দারুণ। নিশ্চয়ই স্যার, আপনারাই সমৃদ্ধ করছেন আসলে আপনাদের স্ব ক্ষেত্রকে, সেটা সাহিত্যে হোক, সেটা ব্যবসায় হোক, যে কোনো জায়গা থেকেই হোক, আসলে এভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে যান। তবে আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো যে নতুন উদ্যোক্তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? নতুন উদ্যোক্তাদের কাছে একটাই পরামর্শ, সেটা হচ্ছে আসলে ব্যাংক লোন ছাড়া কিন্তু কোনো ফ্যাক্টরি হয় না বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালানো যায় না। আপনার যা আছে তার সঙ্গে যদি ব্যাংক যদি সাপোর্ট না করে, আপনি ওই ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি নতুন উদ্যোক্তাদের কাছে অনুরোধ করব, কিংবা আমার বক্তব্য যাবে এরকম, যে ওভার ট্রেড করবেন না কোনোদিন। যেটা আপনি পারবেন না সেটা করবেন না। দ্বিতীয় হচ্ছে এখান থেকে টাকা নিয়ে বাড়ি গাড়ি করবার চেষ্টা করবেন না। শিল্পের টাকাটা শিল্প খাতে ব্যয় করার চেষ্টা করবেন। একটা খুব ছোট্ট উদাহরণ দেই আপনাকে। কোভিডকালীন সময়ে সরকার একটা প্রণোদনা দিয়েছিল। আমার মনে হয় এই দেশের ৮০% মানুষই, এই শিল্পপতিরা, শিল্প উদ্যোক্তারা, ব্যবসায়ীরা এই প্রণোদনা নিয়েছে। আমাকে যখন ব্যাংক ম্যানেজার বলল যে আপনি একটা প্রণোদনা নেন এখান থেকে ২ কোটি টাকার,
আমি বললাম না, আমার লাগবে না এই প্রণোদনা, এটা নিয়ে আমি পরে শোধ করতে পারবো না, টাকা হাতে থাকবে, খেয়ে ফেলবো, দেশে বিদেশে ঘুরে বেড়াবো, পরে এটা ফেরত দিতে পারবো না, আমি নিব না। পরে উনি বললেন যে আপনি ইন্ডাস্ট্রি বাদ দেন, বিজনেসের যে অ্যাকাউন্টস আছে ওগুলোর থেকে নেন। আমি ওটার থেকে নিই নাই এই জন্য যে এই টাকাটা আমার চেয়ে যদি কারো বেশি প্রয়োজন থাকে অন্য একটা সিক ফ্যাক্টরি, সে নিক। আমার মনে হয় আগামীতে যারা শিল্প উদ্যোক্তা হবে তাদের এই চিন্তাটা করা উচিত। অপ্রয়োজনীয় লোন নিয়ে দেশ, রাষ্ট্র, ব্যাংকে ধ্বংস করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার যা আছে এটা দিয়ে ছোট ছোট আস্তে আস্তে উঠো, একদিনে তো আর সব কিছু হয়ে যাবে না। তৃপ্তি থাকলে হলো মনের ভিতর যে আমি যা করছি এটা সঠিক করছি, এবং সেটা তৃপ্তিটা মনে থাকলে আমার মনে হয় যে একজন ভালো উদ্যোক্তা হতে পারবে। চমৎকার স্যার। এবং আপনাদের মতো সৎ নিষ্ঠাবান উদ্যোক্তাদের হাত ধরেই আমাদের দেশ এগিয়ে যাক। আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই, একই সঙ্গে কৃতজ্ঞতা, অনেক দূর থেকে এসে আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনাদের দুজনকেও ধন্যবাদ। খুব চমৎকার করে একটা অনুষ্ঠানকে সঞ্চালনা করে শেষ পর্যায় পর্যন্ত নিয়ে এসছেন। খুব ভালো লাগলো মাছরাঙ্গাতে এসে। ভালো থাকবেন আপনারাও, এবং আপনারা দর্শক যারা আমাদেরকে দেখলেন তাদের জন্য শুভ সকাল থাকলো।